দেখলেন তো কিরকম তালটা কেটে গেল। না না, আমি কোনো এস্টাবলিশড সিঙ্গার নই। গানটা আমার কাছে আমার সাধনা। রাদার আমি একজন পিওর হোমমেকার। এই 2 বছর হলো আমার বিয়ে হয়েছে। আমার হাজবেন্ড একজন ডক্টর। এই 4 দেয়ালের ফ্ল্যাটে মানুষ বলতে শুধু আমরা দুজনই। জানেন তো, মুখে বলে ম্যারেজ নাকি খুব কমপ্লিকেটেড, তবে আমার তো উল্টোটাই মনে হয়। আমার মনে হয় ম্যারেজ ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং দ্যাট ক্যান হ্যাপেন টু আ পারসন। বাবা মা কখনো আমাকে কোনো রেস্ট্রিকশনের মধ্যে বাঁধেনি। কলকাতার বাইরে থাকলেও এখানে পড়াশোনা করেছি, কাজও করছি, নাইট শিফট। কখনো স্মোক করি, অকেশনালি ড্রিঙ্কিংও। পোশাক যেমনটা ইচ্ছে হয় তেমনি পরি। ঠিক ধরেছেন, আপনাদের ভাষায় স্বাধীন চেতা। খুব ইজিলি সবার সাথে মিশে যেতে পারি, বন্ধুর মতো। ভুলে গেছিলাম ফ্রিডম কামস উইথ আ প্রাইস ট্যাগ। যা দেবেন আপনার মেয়েরই থাকবে, আমার একটা বাইক আর নগদ টাকা দিলেই হবে। ছোটবেলা থেকেই আমার বউ সাজতে খুব ভালো লাগতো। যখন বন্ধু বান্ধবদের সাথে বউবর খেলতাম তখন সবসময় বউ সাজতাম, কিন্তু তখন জানতাম না সত্যিকারের বউ সাজা এতটা সহজ নয়। সত্যিকারের বউ সাজতে গেলে আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মেয়েদের পণ দিতে হয়। না না, সব ছেলেরাই যে পণ নিয়ে বিয়ে করে সেটা নয়, কিন্তু ওই যে আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মেয়েদের যেখানে রূপই আসল, সেখানে পণটা একটা বিশাল ব্যাপার। এ মেয়ে তো বোঝা, একে কতদিন ঘাড়ে বসিয়ে খাওয়াবে? তাড়াতাড়ি বিয়ে দিয়ে বিদায় করো। এ এক বোঝা, এ যতদিন না যাবে ততদিন তোমাদের ঘরে শান্তি আসবে না। পুতুল খেলার বয়সে যখন একটি মেয়ের সত্যি সত্যি হাতাখুন্তি ধরতে হয় তখন তার জীবনও পরিবর্তন হয়। আমার বাড়ির লোকের ভাষায় আমি নাকি বোঝা, আর এই বোঝা থেকে মুক্তি পেতে তারা আমার বিয়ে ঠিক করে দিয়েছে। আমি এখন সবে ক্লাস 9-এ পড়ি। এ ছক্কা, তালি বাজা। টাকা ভাই ভাই, বাচ্চা নাচাতে যাবি? হ্যাঁ, ঠিকই ভেবেছে। হ্যাঁ হ্যাঁ, আমি গিয়ে আপনাদের ভাষায় আমি ওই তালিবানা মানছি। হিজড়ে, হাফ লেডিস, ছক্কা, ছোটবেলা থেকে এগুলো এত শুনেছি না, এগুলো ডাক নামের মতন হয়ে গেছে। যখন একদম ছোট্টবেলায় পুতুল খেলতাম তখন মা বুঝিয়েছিল যে ওটা কিন্তু জেন্ডার রেস্ট্রিক্টেড, ওটা শুধুমাত্র মেয়েরা। ব্যাট বল ছেড়ে যখন ঘুমোর পড়েছিলাম নাচবো বলে, বাবার প্রত্যেকটা চট কানে ব্যাটসের ধ্বনিটাকে যেন আরো জোরালো করে দিয়েছিল। আমাদের মতো মানুষের না বন্ধুর সংখ্যা খুবই কম, জানেন, সীমিত বলা যায়, একদমই সীমিত। আমারও তাই। সেই সময়টা খুবই ভাবা, আমার ইমোশনস গুলো খুব একটা যে দাম পেয়েছে কোনোদিনও সেটা আমি বলতে পারবো না, এবং আমার মনেও পড়ে। কেননা আমি তো প্রকৃতির বিরুদ্ধে চলা একটা মানুষ, তাই না? আমি তো সিস্টেমের এগেন্স্ট একটা মানুষ। মানে কি একটা ছেলে এরকম, মানে কেন? মানে সেই সময়টা আমি জানি যে কিভাবে আমি কাটিয়েছিলাম, আমি কিভাবে ডিল করেছিলাম। ভুলটা করেছিলাম একটাই, কি জানেন তো? একটি ছেলেকে ভালোবেসে ফেলেছিলাম, খুব ভালোবেসে ফেলেছি। তারপরে বুঝলাম যে এটা একটা মরীচিকা। কেমন করে? সেই মানুষটি তার প্রিয় বান্ধবীকে বিয়ে করল এবং 7 বছরের সম্পর্কটা 7 সেকেন্ড, জাস্ট 7 সেকেন্ডে তাসের ঘোরের মতন ভেঙে গেল। গানের চর্চা করি শখে, আর সংসারটা করি ভালোবেসে। কিন্তু জানেন তো, তার জন্য কিন্তু আমাকে অনেক কথা শুনতে হয়। অনেকে বলে, দূর সেসব গান টান করে আবার কি হবে,
সারা জীবন বরের পয়সায় বসে খাবি? আবার অনেকে বলে তোর ভালো লাগে সারাদিন ওই একঘেয়ে সংসার করতে? এখন বিয়ের প্রথম প্রথম বলে ভালো লাগছে, এরপর কিন্তু আর ভালো লাগবে না। আবার অনেকে তো এটাও বলে দিয়েছে সব গান টান করে কিচ্ছু হবে না। স্কুলে যাওয়া হঠাৎ বন্ধ হয়ে গেল। মা বলল স্কুল ড্রেস ছেড়ে শাড়ি পরা প্র্যাকটিস করতে। মেয়েদের নাকি অত জোরে হাসতে নেই, জোরে কথা বলতে নেই, এগুলো নাকি শ্বশুর বাড়িতে মেনে নেয় না। আমি এত কথা মানে বুঝলামই না। আমার মায়ের সবসময় প্রেশার হাই থাকে, কারণ আমার নাকি বিয়ে হচ্ছে না, কোনো ছেলেরই আমাকে পছন্দ হচ্ছে না। আর যাদের পছন্দ হচ্ছে তারা এত পণ দাবি করছে যে আমার পরিবারের পক্ষে সেটা মেটানো সম্ভব হচ্ছে না। আগে আমি প্রচুর রূপচর্চা করতাম যাতে আমাকে একটু সুন্দর লাগে, কিন্তু ধুর, এখন আর কিচ্ছু করি না। এখন আমি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে মেশা কমিয়ে দিয়েছি, কারণ দেখলেই একই কথা, কি রে 30 বছর হয়ে গেল এখনো বিয়ে করবি না? আর কতদিন বাবা দাদার ঘাড়ে বসে খাবি? আমাদের মতো মেয়েদের সাথে বেশি কথা বলে না কেউ, বেশি মিশতেও চায় না। আমাদের মতো মেয়েরা নাকি বিছনাতেই ঠিক আছে। বিয়ের সাজ, বাবা, বউ তো একদমই নয়। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমাদের মতো মেয়েদের কি অনিচ্ছা সত্ত্বেও ছোঁয়া যায়? সত্যি কথা বলতে কি, আগে এসব শুনে বেশ খারাপই লাগতো, কিন্তু এখন আর বদার্ড হয় না। আচ্ছা একটা কথা বলুন তো, এই যে আমরা কথায় কথায় উইমেন এম্পাওয়ারমেন্ট, নারী স্বাধীনতা, এইসব বড় বড় কথা বলি, এগুলো কি শুধুমাত্র একজন ওয়ার্কিং উম্যান বা বিজনেস উম্যানের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল? অ্যান্ড হোয়াট অ্যাবাউট দোজ যে মেয়েটা নিজের ইচ্ছায় সংসার করতে চায়, তার ইচ্ছে কি কোনোদিনও ভ্যালিডেশন পাবে না? আমার জীবনে প্রেমও আসেনি, ওই যে বললাম আমি তথাকথিত সুন্দরী নই। আচ্ছা, যাকে বিয়ে করব, যার সাথে সারা জীবন থাকবো, তাকে নাকি পণের বদলে পেতে হবে? আমাকে যখন দেখতে আসে না, তখন নিজেকে কেমন প্রোডাক্ট বলে মনে হয়। নাচতে পারো কিনা, গাইতে পারো কিনা, রান্না করতে পারো কিনা, আমি কেন এতদূর পড়াশোনা করিনি, ধুর, এত কৈফিয়ত দিতে ভালো লাগে না। আরো কষ্ট হয় যখন নিজের মা আমার বান্ধবীদের বলে আমাকে যখন দেখতে আসবে তারা যেন আমার সাথে না থাকে, পাছেই আমার বদলে তাদেরকে পছন্দ হয়ে যায়। আচ্ছা, আমার ইচ্ছের কি কোনো দাম নেই? এই ফিজিক্যাল রিলেশনশিপে আমার কনসেন্ট ম্যাটার করে না? আচ্ছা, আমার পার্টনারের মুড হলেই তার সাথে শারীরিক সম্পর্ক করতে হবে, আর না করতে পারলেই মার, দিনের পর দিন মার। অনেক অত্যাচার সহ্য করেছি, তারপরে মনে হতে লাগলো ও তো আমার ভালোবাসার মানুষ, আমাকে বুঝবে, আমাকে জানবে। অত্যাচার তো করবে না, অত্যাচার করবে না। একটা সময় এসেছিল মনে হয়েছিল নিজের জীবনটা জাস্ট শেষ করে ফেলি। তারপর ভাবলাম আমি তো অপরাধমূলক কোনো কাজ করছি না, ভুল তো একদমই করছি না, তো তাহলে কেন? আমি শুধু নিজের ইচ্ছের মতন করে বাঁচতে চেয়েছি। যবে থেকে এটা বুঝতে শুরু করলাম, তবে থেকে এই সমস্ত কথাবার্তা বা টন্ট, যাবতীয় যা কিছু রয়েছে, এগুলো এমনি ইগনোর করতে শুরু করলাম, জাস্ট ইগনোর করতে শুরু করলাম। কেননা আমি নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করলাম। প্রতিটা মানুষের জীবনে না একটা লক্ষ্য থাকা খুব দরকার, জানেন তো? যখন আপনি নিজেকে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রস্তুত করবেন, তখন বাদবাকি এই সমস্ত আনুষঙ্গিক কথা আপনার কাছে এমনি ঠুনকো মনে হবে। আমার শরীর, আমার মন, আমার ইচ্ছে, আমি কিভাবে থাকবো, আমি কিভাবে চলবো, এটা পুরোটাই আমার নিজের। আমি শুধু এটাই চাই আমার মতন মানুষ যারা রয়েছে তারা সত্যি নিজের ইচ্ছায় বাঁচুক, নিজের মতন করে বাঁচুক। আমি এটুকু বুঝি আমি পড়াশোনা করতে চাই। যে অঙ্কগুলোর উত্তর মেলেনি সেগুলোর উত্তর ঠিক করে হোমওয়ার্কের খাতাটা জমা করতে চাই স্কুলের দিদিমণির কাছে। আমি পড়াশোনা করব, মাঠে ঘাটে দৌড়ে বেড়াবো, বিয়ে আমি করব না, কারণ আমার দাদা যদি বোঝা না হয় তাহলে আমি বোঝা হলাম কি করে? আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট করে,
অ্যান্ড অনেস্টলি নাথিং এলস ম্যাটার্স। আগে লোকেদের টন্ট নিয়ে ভাবতাম, কিন্তু এখন আর ওসব আমাকে বদল করে না। আর গান, সেটা তো সাধনা। ভবিষ্যতে হয়তো কোনোদিনও গানটাকে প্রফেশন হিসেবে ভাবতেও পারি, কিন্তু এখন আই এম হ্যাপিলি লিভিং মাই লাইফ। প্রিয় মা, অনেক হলো, আর পারলাম না। আমরা পুরুষতন্ত্রের বিরুদ্ধে যাওয়ার কথা বলি সর্বদাই, কিন্তু তুমি তো মেয়ে হয়েও নিজে পুরুষতন্ত্রের শিকার। আমি চললাম, নিজের সেলাইয়ের কাজকে আরও সিরিয়াসলি নিয়ে এগোবো। পণ্যের বদলে আমি বিক্রি হব না, কারণ আমি প্রোডাক্ট নই। আমি কেন, কোনো মেয়েই প্রোডাক্ট নয়। ইতি অনামিকা। না না, চুপ করে থাকিনি। পুলিশের কাছে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস দিয়ে হাজতবাস করেছি। আমি আমাদের মতো মেয়েদেরকে বলছি, এই রকম পাষণ্ডদের ঠিক এইভাবেই দমন করতে হবে। নারীর ললিত লোভন লীলা, এখনি কেন এ ক্লান্তি, এখনি কি সখা খেলা হলো অবসান। নারীর ললিত লোভন লীলা, এখনি কেন এ ক্লান্তি, যে মধুর রসে ছিলে বিহালো, সে কি মধুমাখা ভ্রান্তি, সে কি স্বপ্নের দান, সে কি সত্যের অপমান। দূর দুরাশায় হৃদয় ভরিছ, কঠিন প্রেমের প্রতিমা গড়িছ, কি মনে ভাবিয়া নারীতে করেছ পুরুষ সন্ধান। এও কি মায়ার দান, এখনি কি সখা খেলা হলো অবসান। নারীর ললিত লোভন লীলা, এখনি কেন এ ক্লান্তি।